সুপ্রিয় সুধী, আরটিভি আয়োজিত অক্ষরের গল্প অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের অক্ষর এবং বর্ণমালার ইতিহাস খুব প্রাচীন, আর এই অক্ষর এবং বর্ণমালা নিয়ে যারা কাজ করেন তারা সবসময় যে সাহসী ভূমিকা রেখেছেন তা কিন্তু না। অনেকে রাজপ্রাসাদে রাজার গুণকীর্তন করে সময় কাটিয়েছেন, অনেকে জমিদারের জমিদার নামা লিখে সময় কাটিয়েছেন। এর সংখ্যাই বেশি, এই দলদাস লেখক কবিদের সংখ্যাই বেশি। কিন্তু যারা এর বিপরীতে দাঁড়িয়েছেন, যারা মানুষের পক্ষে দাঁড়িয়েছেন, যারা সত্য এবং সাহসের পক্ষে দাঁড়িয়েছেন, তারা নির্যাতিত হয়েছেন, তারা বঞ্চিত হয়েছেন, তাদেরকে অনেক সময় আত্মগোপনে থাকতে হয়েছে। এটি শুধু বাংলা সাহিত্যের ইতিহাস নয়, এটা সারা পৃথিবীর সাহিত্যের ইতিহাস, এবং সেটি হচ্ছে আমাদের বর্ণমালা এবং অক্ষরের গল্প। এর মধ্যেই লুকিয়ে আছে কত অশ্রু জল। প্রিয় দর্শক, এইসব নিয়ে কথা আর কথা বলবেন আমাদের সঙ্গে একজন প্রথা বিরোধী, এক প্রতিবাদী কণ্ঠস্বর, বিশিষ্ট কথা সাহিত্যিক, আমাদের সকলের প্রিয় জাকির তালুকদার। কেমন আছেন? একেবারে ভালো শব্দটাকে এক কথায় ব্যবহার করা খুব মুশকিল, সেই হিসেবে বলতে পারি যে হ্যাঁ, চলতে ফিরতে পারছি। একজন সচেতন, একজন ন্যায়নিষ্ঠ লেখকের পক্ষে ভালো থাকা কি সম্ভব? সম্ভব নয়। এই কথাই বলছিলাম যে এক শব্দে ভালো আছি বলাটা কঠিন, এর সঙ্গে অনেক কিছু জুড়ে দিতে হয় আর কি। মনের মধ্যে আপনার অনেক ক্ষোভ আছে, অনেক প্রতিবাদ আছে। আপনি সেই প্রতিবাদ গত বছর দেখিয়েছিলেন সাহসের সঙ্গে, যখন ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল। আপনি বাংলা একাডেমি পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন কেন? আপনার কথাতেই তো উত্তর আছে, যে আপনি দেখছিলেন যে আপনিও সমর্থন দিয়েছেন অন্ততপক্ষে, যে আমরা ধরেন সুন্দরবন ধ্বংস প্রকল্পের বিরুদ্ধে মিছিল করেছি, লং মার্চ করেছি। অন্যান্য জায়গাতে যে সমস্ত দেশবিরোধী চুক্তি, কুইক রেন্টাল সহ আদানির সঙ্গে চুক্তি, দেশের বিভিন্ন মানুষের মানবাধিকার লঙ্ঘন, এই সব কিছু নিয়ে অসংখ্য ঘটনা ঘটছে। বাংলা একাডেমিতে আমলাতান্ত্রিকতা এবং পুরস্কার দেওয়ার মানে লোকদেরকে বেছে বেছে দেওয়ার ক্ষেত্রে যে অধঃপতন, বাংলা একাডেমিতে নির্বাচন নেই গত 25 বছর 30 বছর, এবং সেই গ্লানি সব কিছু মিলিয়ে যখন দেখছি যে কোনোটাই কর্ণপাত করছে না, এবং যেসব ক্ষেত্র বাংলা একাডেমি নেই সেসব ক্ষেত্রেও যখন পুরস্কার দিচ্ছে এবং অযোগ্যদেরকে দিচ্ছে, এবং সে দেওয়ার ধারাবাহিকতা কি এখনো আছে? ভবিষ্যতে কি সেরকম হওয়ার কোনো সম্ভাবনা আছে? আমি তো এখন জানি না, যেহেতু আমি যেদিন ওটা ফেরত দিয়েছি তারপর থেকে আমি আসলে আবার যদি পুনরাবৃত্তি হয় তখন আপনি কোন জিনিস প্রত্যাখ্যান করবেন? মানে প্রত্যাখ্যান করব বলতে লেখালেখি বন্ধ করে দিন? না, লেখালেখি বন্ধ করবো না, কিন্তু যেটা করবো যে হয়তো লেখালেখিটাকে অনেক বেশি তীব্র আরো করতে হবে, এবং তখন হয়তো আমাদের লেখকদেরকে সঙ্গে করে নিয়ে সদ্বুদ্ধি সম্পন্ন যারা বিক্রি হয়ে যাননি বা ভয়ের কাছে, যারা নজরুলের মতো মেরুদণ্ডওয়ালা লেখক, হ্যাঁ, এরকম যারা আছে তাদের নিয়ে হয়তো মিছিল করব। আপনি যখন পুরস্কার প্রত্যাখ্যান করলেন সেই স্বৈরাচারী আমলে, তখন আমরা আশঙ্কা করেছিলাম যে আপনাকে গ্রেপ্তার করা হতে পারে। আশঙ্কাটা ছিল। আপনি কি আত্মগোপন করেছিলেন? আমি ঠিক আত্মগোপন করিনি, তবে বইমেলার আগ পর্যন্ত ঢাকাতে একা একা চলাফেরা করিনি। গ্রেপ্তার হওয়ার একটা আশঙ্কা ছিল, যদি তার প্রেস্টিজে খুব বেঁধে যেয়ে থাকতো ওনার, যে আমাকে অপমান করা হলো, তো তাহলে তো একটা আশঙ্কা ছিলই। তার চাইতেও বেশি আশঙ্কা তৈরি হয়েছিল যে মব তৈরি করে আঘাত করা। সেই আঘাত করার একটা ষড়যন্ত্র তৈরি হয়েছিল, এবং আপনার অগোচরে আমরা সেটা প্রতিবাদ করেছিলাম। কোনো লেখকের গায়ে হাত দিলে অবশ্যই আমরা প্রতিহত করব, এবং ভবিষ্যতেও যদি করা হয় আমরা অবশ্যই প্রতিহত করব। এবং আমি মনে করি যে যারা ভালো লেখক, সত্য এবং ন্যায়ের পক্ষে আছে, সে যে দলেরই হোক না কেন, কোনো লেখক শিল্পীর গায়ে হাত দিলে আমরা এক থাকবো। হ্যাঁ, এক থাকবো, আমাদের এক হতে হবে। এটা সারা পৃথিবীর লেখক, শিল্পী, সাহিত্যিকদের এখন একটা কণ্ঠস্বর একত্রে হচ্ছে বলে আমরা মনে করি। কিছুদিন আগে আপনি জানেন যে ফিলিস্তিনের এক কবিকে হত্যা করা হয়েছে, আমরা সবাই তার প্রতিবাদ করেছি। যখন ববি স্যান্ডসকে ফাঁসি দেওয়া হয়েছে শ্বেতাঙ্গ, তখন আমরা প্রতিবাদ করেছি। বেঞ্জামিন মলয়সকে যখন আমরা প্রতিবাদ করেছি। লোরকার সময় আমরা হয়তো বড় ছিলাম না, আমরা জন্ম হয়নি, কিন্তু আমরা প্রতিবাদ করে যাচ্ছি। এবং কোনো লেখক কবিকে হত্যা করে কোনো সরকার কখনো পার পায়নি, পার পাবে না। আপনার পুরস্কারের টাকাটি কি আপনি ফেরত দিয়েছিলেন? অবশ্যই পুরস্কারের টাকা, পুরস্কারের ক্রেস্ট, পুরস্কারের সার্টিফিকেট
এই সব কিছুই যা যা কিছু ছিল সব কিছুই আমি ফেরত পাঠিয়েছি। তারা কি সেটা গ্রহণ করেছে? আমি তো আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ওই টাকাটা কাটা যায়নি এখনো। তার মানে হচ্ছে এখনো তারা সেটা গ্রহণ তার মানে হচ্ছে যে সম্ভবত অফিসিয়ালি তারা কোনো সিদ্ধান্ত এখনো গ্রহণ করতে পারেনি। এবং আপনিই মনে হয় প্রথম লেখক যিনি বাংলা একাডেমি পুরস্কার প্রত্যাখ্যান করলেন। মানে হাতে না নিয়ে প্রত্যাখ্যান তো জসীমউদ্দিন করেছিলেন। আমরা শুনেছি আহমদ সফাও নাকি সেটা নিতে চান। সাবা ভাইকে মানে দেওয়া হয়েছিল বা দেওয়া হবে এরকম ঘোষণা দেওয়া হয়েছিল, এটা তার আগে তিনি সেটা তার আগে তিনি জানিয়েছিলেন যে এইগুলো যেন আমাকে না। কিন্তু নেয়ার পরে কেউ আর আপনার মতো কেউ প্রত্যাখ্যান করে এখনো পর্যন্ত তো দেখছি না আর কি। আমার খুব ইচ্ছা ছিল প্রত্যাখ্যান করার, কিন্তু ভাবলাম এই আবার সেই 1 লক্ষ টাকা কোথায় পাবো। যাই হোক, তো আপনি আমাদের পথপ্রদর্শক, ভবিষ্যতে টাকা পয়সা হলে হয়তো এরকম কোনো অনিয়ম দেখলে আমিও করে দেবো। হ্যাঁ, তবে আপনার সঙ্গে কিন্তু গণমাধ্যম ছিল, আপনি লক্ষ্য করেছিলেন। আমার সঙ্গে গণমাধ্যম প্রচন্ডভাবে ছিল, সহযোগিতা। মানে শুধু বাংলাদেশের না, সারা বিশ্বের, সারা পৃথিবীর গণমাধ্যম আমার সঙ্গে, জার্মানি, কানাডা, সব জায়গায় এই বিষয়টি খুব ফলো করে। যেখানে বাঙালিরা ছিল তারা বিষয়টি, শুধু বাঙালিরা না, মানে যোগাযোগ করার পরে তারা, হ্যাঁ, এটা আমরা লক্ষ্য করেছি। যখন জাতি প্রায় দিশেহারা, ঠিক সেই সময় একজন লেখকের কি ভূমিকা হওয়া উচিত সেটা কিন্তু আপনি দেখিয়েছিলেন। ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হলো, সেই গণ অভ্যুত্থানের যে তালিকা, সেই তালিকায় কোনো সময় আপনার নাম আমি সেভাবে দেখি না। তালিকাটা কেউ করেছে কিনা সেটাও তো আমি জানি না, তবে বিভিন্ন জায়গা থেকে তালিকা করা হয়। এসব তালিকার কি কোনো মূল্য আছে? আমি সেই কথাটাই বলতে চাচ্ছি আর কি। আপনি বা আরেকজন কবি, আমরা তো পদ পাওয়ার জন্য আন্দোলন করিনি, কোনোদিনই করিনি। কৃষক সন্তান যেমন মুক্তিযুদ্ধে যোগ দিয়েছে, মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পরে অস্ত্র জমা দিয়ে সে তার ক্ষেতে চাষ করতে চলে গেছে। একটা জিনিস আপনি লক্ষ্য করেছেন, আমরাও সেটাই করেছি, যে আন্দোলন করার পরে এটা শেষ হয়েছে, ঘরে চলে গেছি। আজকে আমাদের তো সংস্কৃতি মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন মন্ত্রণালয়ে যে সমস্ত লোকদেরকে বসানো হচ্ছে তাদের পূর্বাভিজ্ঞতা নেই এবং এই জায়গায় বসার মতো যোগ্যতাও হয়তো তাদের নেই, কিন্তু কি অজ্ঞাত কারণে এখানে এই ধরনের মানুষকে বসানো হচ্ছে। ছাত্র জনতার দীর্ঘদিনের সংগ্রাম, বলবো মানে 17 বছর ধরে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ, শুধু দলদাস লেখক, কবি, বুদ্ধিজীবীরা ছাড়া। আমার দেখা মতো টেলিভিশনের গেটে পর্যন্ত আমাদের পাস দেওয়া হয়নি ঢোকার জন্য। শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমি, শিশু একাডেমি, কোথাও না, আমাদেরকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। এখন এই সময় এসে একজন লেখকের কি দাবি থাকতে পারে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে? যাদেরকে নিয়োগের কথা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় বললেন, তাদের সাংস্কৃতিক এবং সাহিত্যিক মান খুব উঁচু বলে আমার মনে হয় না। যারা নিয়োগ দিয়েছেন তাদের কথা বলছি। তো এবং এটা বিতর্কিত হচ্ছে এবং এই ব্যাপারটা নিয়ে আমি ইতিমধ্যেই লিখেওছি। ব্যাপারটা এরকম যদি হয় যে আমি আমার লোককে দেব, কোয়ালিটি দেখব না, যে তাহলে কি দাঁড়াবে? ভবিষ্যতে অবশ্যই ভেঙে পড়বে। যাদের এমন কোনো বই নাই, যে বইয়ের কথা কোনো সাহিত্যের অনুষ্ঠানে, কোনো আলোচনা অনুষ্ঠানে, যাদের কোনো অক্ষরের আলো নেই, হ্যাঁ, যাদের অক্ষরগুলোতে কোনো আলো নেই, তো তাদেরকে যদি এই সমস্ত পদগুলোতে বসানো হয়, এগুলো রাষ্ট্রীয় পদ, 20 কোটি মানুষের দেশের একটা গণতান্ত্রিক, এগুলোতে বসানো হয়, খুব স্বাভাবিক কারণে কি করবে, তারা নিজেদের মতো একটা তাদের লেভেল অনুযায়ী তারা তাদের সঙ্গেই মিশবে, তাদের মান অনুযায়ী তারা তাদের মতো লোকদেরকে নিয়েই একটা সার্কেল তৈরি করবে এবং যথারীতি আগের মতো এই ঘটনাগুলো ঘটতে থাকবে। আমরা দরকার হলে বাংলা একাডেমিতে বা শিল্পকলা একাডেমিতে বা টেলিভিশনে আমরা ওখানে না গিয়ে, আগেও যেভাবে হয়েছে, আমরা এরকম মাঠে, ময়দানে, চায়ের দোকানে, এইসব জায়গাতেই সাহিত্য সভা করবো। অসাধারণ কথা। আমরা এই অসাধারণ কথা আরও শুনতে চাই একটু বিরতি থেকে এসে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTV আয়োজিত অক্ষরের গল্প। যাচ্ছে বিরতিতে, আশা করছি থাকবেন আমাদের সঙ্গে। আরও অনেক গুরুত্বপূর্ণ মজার মজার কথা বলবেন জাকির তালুকদার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTV আয়োজিত অক্ষরের গল্প। ফিরছে বিরতির পর, আবারও যাচ্ছে জাকির তালুকদারের কাছে। মত প্রকাশের স্বাধীনতা একজন লেখকের সবচেয়ে বড় প্রয়োজন। আমি কথা বলতে চাই, আমি যে কথা বলতে চাই সেই কথা যেন জনগণের কাছে পৌঁছায় এবং পৌঁছানোর ক্ষেত্রে কেউ যেন বাধা দিতে না পারে। আপনি লক্ষ্য করেন অরুন্ধতী রায়, ভারতের মতো একটি গণতান্ত্রিক দেশ, সেখানেও তাকে মারাত্মকভাবে অপদস্থ করা হওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু জনগণ তার সঙ্গে ছিল। হ্যাঁ, আপনি জানেন যে যখন দক্ষিণ আফ্রিকার সেই একজন লেখক, মোবালি কবি, নেলসন ম্যান্ডেলার বন্ধু,
কিন্তু নেলসন ম্যান্ডেলার কাজকর্মকে তিনি সমালোচনা করলেন, তাকে জেলে যেতে হলো, তাকে ছাড়িয়ে আনলো জনগণ। বন্ধু হোক আর যেই হোক, সে যখন রাষ্ট্র ক্ষমতায় যাবে, সে যখন অন্যায় করবে, আমরা অবশ্যই তার বিরুদ্ধে কথা বলবো। মানে এইখানে দেখার বিষয় তো একেবারে পরিষ্কার যে সেটা হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় যিনি বা যারা আছেন তারা আসলে কি মানুষের জন্য কাজ করছেন নাকি অল্প কিছু নির্বাচিত ধনিক শ্রেণীর জন্য কাজ করছেন করছেন কিনা, কিনা। সেটা কিন্তু আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করতে চাই। সেটা পর্যবেক্ষণ করছি। ইতিমধ্যে আমরা বলছি যে দেখেন তারা বলেছে সিন্ডিকেট খুঁজে পাচ্ছে না, অথচ চোখের সামনে সিন্ডিকেট আছে। চিনি আমদানি অমুক 4টা কোম্পানি করবে, ভোজ্য তেল আমদানি অমুক 7টা, মোবাইল অপারেটর 4টা। তো কেন এগুলো 20 জনকে নয়, 30 জনকে নয়, 25 জনকে নয়? তাহলেই তো কম্পিটিশনটা হয়। চোখের সামনে দেখেও এইভাবেই রেখে দিয়েছে। আপনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলো কি আপনি আপনার লেখার মধ্যে আবার উপন্যাসে প্রতিফলন ঘটান? হ্যাঁ, ওটাই। একটি উপন্যাস আমার খুব ভালো লেগেছিল, ইমরুল কায়েসের জীবন নিয়ে। হ্যাঁ, আপনি কিছু ঐতিহাসিক কবি ও কামিনী, আপনি কি সরাসরি সেই সময়ের সেই ঐতিহাসিক ঘটনাটা লেখেন, নাকি সেটি বর্তমান সময়ের সঙ্গে প্রাসঙ্গিক করে তুলবার চেষ্টা করেন? আমি বর্তমান সময়ের জন্য প্রাসঙ্গিক হবে মনে করেই সেগুলোকে লেখা হয়। ইমরুল কায়েসের গল্প বলে এমনি প্রবন্ধ লিখতে পারতাম আমি। আপনি ওই উপন্যাসের শেষে দেখিয়েছেন ইমরুল কায়েসকে তার স্ত্রী তাকে বিষ দিয়ে হত্যা করেছে এবং সে একটি নির্জন মরুভূমির মধ্যে গিয়ে সে মৃত্যুবরণ করে এবং তখন তার মাথার উপরে শকুন উড়ে আসছে। সেই দৃশ্যটা আমার এখনো মনে আছে। তার জীবনের সঙ্গে যুক্ত নাকি আপনি এটাকে নির্মাণ করেছেন? এটা জীবনের সঙ্গেই যুক্ত। যেহেতু তার পিতৃহত্যার প্রতিশোধ নেবার ব্যাপার ছিল, তিনি জাস্টিনিয়ান দ্য 3, রোমের যে সম্রাট, তার কাছেই তিনি সাহায্যের জন্য যাচ্ছিলেন। তাকে যে পোশাকটা দেওয়া হয়েছিল যে রোমক সম্রাটের সঙ্গে দেখা করতে যাবে, একটা ভালো পোশাক পরতে হবে, পোশাকেই বিষ ছিল। ইমরুল কায়েস কিন্তু একজন যোদ্ধা ছিলেন, খুব বড় যোদ্ধা ছিলেন। আমাদের স্বাধীনতা সংগ্রামে রফিক আজাদ, আল মাহমুদ, এরা সবাই যুদ্ধ করেছে এবং যুদ্ধে মারাও গেছে, এরকম কবি সাহিত্যিকও আছে। আচ্ছা, লেখক কবিদের সঙ্গে কিন্তু নারীদের একটা খুব গভীর সম্পর্ক থাকে, প্রকৃতির মতো থাকে। একজন লেখক যদি ক্ষমতাবান হন, তিনি নারীরা কিন্তু তাকে পছন্দ করে। আপনি পুরস্কার প্রত্যাখ্যান করার পরে অনেক নারীর সহযোগিতা অভয় পেয়েছিলেন কিনা? সেটা হচ্ছে যে আমি ভাগ্যবান, সবসময়ই নারীদের কাছ থেকে সহযোগিতা, ভালোবাসা এবং আশ্রয় পেয়েছি। নারীও তো লেখক হন, নারীও কবি হন। একজন পুরুষ লেখক যেভাবে লেখেন এবং যেভাবে সাহস দেখান, যা কিছু করেন, নারী লেখকের কাছ থেকে আমি সেটাই আশা করি। রবীন্দ্রনাথ কিন্তু সারা জীবন একটা অশরীরী প্রেমের দিকে তার লেখা ঝুঁকেছিল। আপনি কি নিয়তিতে বিশ্বাস করেন? নিয়তি বলতে আমরা সেই জিনিসটা বোঝাই যে জিনিসটা আমার হাতে নেই। স্ট্যাটিস্টিক্স অনুযায়ী যদি দেখেন, পরিসংখ্যান অনুযায়ী, যে আপনি ঢাকার রাস্তায় বের হলে 16% বা 18% রিস্ক আছে আপনার যে আপনি রোড অ্যাক্সিডেন্টে মারা যেতে পারেন। আপনি জেনেও যখন এটা বের হচ্ছেন, আপনার মনের ভিতরে হয় যে, বা আমার মনের ভিতরে হয়, মৃত্যু হাতে নিয়ে বেরোচ্ছে। হ্যাঁ, যে মনের ভিতরে আশা থাকে যে আমি ওই 16%-এর মধ্যে পড়বো না, কিন্তু আমি যে পড়বো না তার তো কোনো নিশ্চয়তা নেই। রাষ্ট্র সে নিশ্চয়তা আমাদের দিতে পারছে না, আমাদের সমাজ সে নিশ্চয়তা আমাদের দিতে পারছে না। একজন লেখক যদি সঠিকভাবে লেখেন, তাহলে তিনি কি রাষ্ট্রশক্তির রসনালয়ে পড়তে পারেন? আমাদের যে ধরনের সমাজ ব্যবস্থা, যে ধরনের অর্থনৈতিক ব্যবস্থা, যে ধরনের অসাম্য, যেটা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত, যিনি রাষ্ট্রশক্তির রসনালয়ে পড়েন না বা রাষ্ট্রশক্তির কাছে অপছন্দের হন না, তিনি তো আসলে লেখক নন। সেই জন্য দেখেন, ঋত্বিক ঘটকও বলেছেন এবং আমি নিজে বলি যে যতটুকু সাহস ততটুকুই শিল্প, ততটুকুই কবিতা। সাহসের বাইরে কিছু না, এর বাইরে কিছু নেই, তাই না? পৃথিবীর যেসব লেখক সাহস করেনি, যে তার প্রেমিকা তাকে খুব সাবধানে থাকতে বলে, তখন তিনি যে কবিতার আকারে বলছেন যে সে আমাকে এমনভাবে মৃত্যুর ভয় দেখিয়েছে যেন আমি পালিয়ে যাব কোনো দুর্গের ভেতরে। তো আমি তাকে বলি যে আমি যদি যুদ্ধে নাও যাই, তবুও তো মৃত্যু আমাকে ছাড়বে না। তাহলে কাপুরুষের মতো পালিয়ে থেকে মরার চাইতে আমাকে কেন যুদ্ধ করে মরতে দিচ্ছ না তুমি? জাকির তালুকদার, আপনি কি নিজে কখনো বিখ্যাত হতে চেয়েছেন যে আমি একটা এমন বই লিখব, এমন একটা উপন্যাস লিখব যে আমি বিখ্যাত হয়ে যাব? বিখ্যাত হওয়ার আকাঙ্ক্ষা সবার থাকে, অমরত্ব পাওয়ার আকাঙ্ক্ষা সবার থাকে। আপনার আছে? যে কোনো শিল্পী বা যে কোনো লেখক মহাকালের পথে যাত্রা শুরু করবেন, তার চেয়ে তো কম তিনি চাইবেন না। আর লেখালেখি, আপনি জানেন যে আপনি বিখ্যাত হওয়ার জন্য লিখতে শুরু করেন নাই, আপনি নিজেও, আপনার কবিতার বা সাহিত্যের অভিজ্ঞতা আমার চাইতে বেশি। আপনি লিখবেন, লিখতে লিখতে যদি দেখা যায় আপনি আপনার লেখাটাকে শ্রেষ্ঠভাবে উপস্থাপন করার জন্য লিখবেন, অনেক বড় জনগোষ্ঠীর না হলেও বোদ্ধা ছোট জনগোষ্ঠী, তারা ঠিকই আপনাকে মূল্যায়ন করবে, খুঁজে বের করবে এবং খুঁজে বের করে আপনাকে সম্মান দেবে। তো মোটামুটি মানে ভাই একটা পরিচিত হতে
একজন লেখককে একটা দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। আমি তো নাটক করার জন্য খুব প্রস্তুত ছিলাম, আমার নাটকে বারবার নেওয়ার জন্য চেষ্টা করে, চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ, কিন্তু আমার মা বলেছিলেন তুমি ওদিকে যাবে না, তুমি কবি হবে। কবিদের একটা সুবিধা হচ্ছে তোমার যত বয়স বাড়বে তুমি তত বিখ্যাত হবে, আর নায়কের সমস্যা তোমার যত বয়স বাড়বে তুমি তখন নায়কের পথ থেকে তুমি বিচ্যুত হবে। তুমি যে লাইনে সেটাই থাকার চেষ্টা করো। হ্যাঁ, আপনি জানেন যে অনেক অল্প বয়সে অনেক লেখকরা চলে গেছে, আবুল হাসান কবি, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, কিংবা আমরা যদি কায়েস আহমেদের কথা বলি, ভালো লিখলে সে যেখানে জয় বয়স যে যেখানেই থাকুক না কেন, কাফকা সেই সময়ের যে সত্য উচ্চারণ করেছিল, ক্যাসেল নামে তার একটা উপন্যাস আছে, ক্যাসেল, সেখানে একটা ডায়লগ আমার খুব ভালো লেগেছিল যে পৃথিবীর যে 100 জন লোকের যদি ফাঁসি হয় তার মধ্যে 99 জন লোকই নির্দোষ। যে আইন সম্পর্কে যে কথাটা বলা হয়, আইন হচ্ছে মাকড়সার জালের মতো। ছোট প্রাণী যারা বা গরিব যারা বা যারা কম শক্তিশালী তারা ওই জালে আটকা পড়ে, আর বড় প্রাণীরা ওইটা ছিঁড়ে বেরিয়ে যায়। একজন বিচারক যদি জানেনও যে তিনি এই দোষটা করেন নাই, কিন্তু যখন কাগজ কলম সাক্ষ্য প্রমাণ যখন দেখা যায় যে তার বিপক্ষে যাচ্ছে, তখন তাকে সেইভাবে সাজা দিয়ে দেয়। আমাদের রাষ্ট্র ব্যবস্থায় দেখেন যারা অনেক 10 লক্ষ কোটি টাকা, 1000 কোটি টাকা লোন নিচ্ছে, তারা কিন্তু ব্যাংক খেলাপি কিছু না। যারা লুট করতে পারছে, যারা মানে মানুষের সম্পদ নানা রকম জবরদখল করছে, তাদের কোনো সমস্যা নেই। সমস্যা ওই খুদে পাড়ার মাস্তানদের। আসল লোকেরা কিন্তু বেঁচে গেছে। এবং উদাহরণ দিয়ে বলতে পারি যে এখনো গ্রেপ্তার করা হয়নি যারা বলেছিল যে আমরা আপনার মৃত্যুর পরেও আপনার সঙ্গে থাকবো, সেসব লোকের কিছু হয়নি। এই যে 2000-3000 ছাত্র জনতা যে আত্মত্যাগ করলো, রক্ত দিল, তাদের সেই রক্তের মূল্য কোথায়? শহীদের রক্তটা রাজপথ পিছলা করেছে, ওই পিচ্ছিল পথ দিয়ে ভেঙে গেছে ওই মানে শয়তানগুলো। সেই পিচ্ছিল পথ দিয়ে লুট করা রাষ্ট্রীয় সম্পদ, সেই রাষ্ট্রীয় সম্পদকে টেনে নিয়ে যায় অন্য জায়গায় নিয়ে যে লুকিয়ে রেখেছে। কথা ছিল যিনি রক্ত দিয়েছেন, মুগ্ধ রক্ত দিয়েছে, যে কথা ছিল যে ওরা বের হতে পারবে না। সেই সঙ্গে যে কথাটা বলি যে আমাদের মতো দেশের যুদ্ধটা চালিয়ে যেতে হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জ ফ্লয়েডকে জুতোর তলায় শ্বাসরোধ করে মারা, কৃষ্ণাঙ্গ বলে এখনো ধর্মান্ধরা সারা পৃথিবীতে ছড়ি ঘোরাচ্ছে। এবং প্যালেস্টাইন এবং লেবাননে যে নির্যাতন চলছে, পৃথিবীর মানুষ, এই সভ্য দেশগুলো তাকিয়ে দেখছে এবং হত্যাকাণ্ডে সহায়তা করছে। এই মানুষগুলো যখন বলেন যে আমরা পৃথিবীর বিবেক রক্ষাকারী, তো সেই মানুষগুলোর মুখে থুতু ফেলা ছাড়া আপনি একজন লেখক জর্জ অরওয়েলের নিশ্চয়ই চিড়িয়াখানা পড়েছেন। সেখানে বলা হচ্ছে এনিমাল ফার্মের এক ক্যারেক্টার গিয়ে বলছে যারা ওর খাওয়া দাওয়া দেয়, সে জিজ্ঞেস করছে পশুদেরকে, আমি তোদেরকে খুব যত্নার্থী করছি না? খেতে দেয় না, কিন্তু মারধর করে। তো আমাদের রাষ্ট্র কি করে তোদের আমি খুব যত্নার্থী করছি? না, বলছে যে বল ভালো আছিস। আপনি মুসলমান মঙ্গল নামে যে গ্রন্থটি লিখেছেন, সেইটি লেখার উদ্দেশ্য কি? এই নামটি শুনলে মনে হয় যে একটি সম্প্রদায়ের। কেন? বাঙালি মুসলমানরা লিখতে এসেছেন বেশ পরে। তারা দেখেছেন যে মুসলমান সমাজ আসলে সদের থেকে পিছিয়ে থাকা মুসলমান সমাজ কেন পিছিয়ে আছে, এইটার জন্য দুইটা জিনিস খুঁজতে চেয়েছেন। একটা হলো যে মুসলমান সমাজের নিজেদের দোষ কোথায়, আর দ্বিতীয় হলো যে অন্য শক্তির চাপানো যে ব্যাপারটা আছে সেটার জন্য পিছিয়ে আছে কিনা। আমার এই বইটার মধ্যে দুইটা অংশ আছে। একটা অংশ হচ্ছে আত্মসমালোচনা পর্ব। সেখানে আমরা চারপাশে যে সমস্ত মুসলমানদের কর্মকাণ্ড দেখে আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, তারা ধর্মের নামেই এটা করছে, জাতিটাকে পিছিয়ে রাখার ক্ষেত্রে খুব বড় অবদান তারা রাখছে। একটা সমাজ এগোয় কিন্তু বিজ্ঞানের সঙ্গে। ধর্ম হয়তো মানুষের হৃদয়, মানুষের মূল্যবোধ, নৈতিকতা তৈরি করে, কিন্তু বিজ্ঞান তো প্রযুক্তি দিয়ে মানুষকে উন্নততর জীবনের দিকে নিয়ে যায়। সেই সঙ্গে আরেকটা জিনিস মানে খুব বেশি যুক্ত হওয়া দরকার, সেটা হলো যে বিজ্ঞান চিন্তা। আমি বলছি যে পানি পড়া খেয়ে রোগটা ভালো হবে না, আমাকে এই অসুখের জন্যে আমাকে ডাক্তারের কাছেই যেতে হবে। আপনার পিতৃগণ এই উপন্যাসের মধ্যে আমি কিছু এই সমস্ত বৈষম্যের কথা পেয়েছি। এটা আপনি কাদেরকে বোঝাতে চেয়েছিলেন? পপিপ যে চরিত্রটা, অন্য ভাষার সাহিত্যের সঙ্গে বাংলা ভাষার একটা তফাৎ আছে উৎপত্তির। বাংলা সাহিত্যটা পথে ঘাটের লোকের তৈরি, গণমানুষ কেন্দ্রিক, গণমানুষের তৈরি করা। এইটা ওইখানে যে মূল চরিত্রটা পপিপ, যিনি ঐতিহাসিক চরিত্র, সুভাষিত রত্নকোষ নামে যে 231 জন সংস্কৃত কবির কবিতা নিয়ে যিনি সংকলনটা তৈরি করেছিলেন, সেখানেও কিন্তু পপিপের কবিতা আছে। ওই যে আমরা এতক্ষণ বললাম যে কবিদের সম্পর্কে যে নরম সরম ভাবমূর্তি, সেই ভাবমূর্তির বিরুদ্ধে পপিপ শুরু থেকেই দাঁড় করানো। নিশ্চয় জানেন যে আমাদের ভারতবর্ষের যে প্রথম কবি বাল্মীকি, মা নিষাদ তমাগমা শাশ্বতী সমা যৎ ক্রঞ্চ মিথুন দে কামবাধি কামমাইতাম,
এই উচ্চারণটি হলো একটি পাখি টঞ্চকে হত্যা করা হ্যাঁ। দৃশ্যের মধ্য দিয়ে। দেশের মধ্যে কবিতার শক্তি কোথায়, লেখার শক্তি কোথায়? পৃথিবীর সব জায়গায় এখন পুরস্কার উপন্যাসে দেওয়া হয় বেশি, কেন? কবিতার রসাস্বাদন খুব করার কঠিন। জন্যে যারা পুরস্কার কমিটির যে লোকেরাও থাকেন আর কি, প্রাথমিক বাছাই, তারাও কবিতার রসাস্বাদনের জন্য কতখানি যোগ্য হয়ে উঠতে পারেন, এটা নিয়েও তো সমস্যা আছে। আমাদের দেশের কিছু পুরস্কার বিচার করতে বাইরের থেকে বিচারকদের এনে দলদাস মার্কা লেখকদেরকে পুরস্কার দেয়, টাকার মান খুব ভালো। কয়েকটি ব্যাংকও পুরস্কার দিত, সেখানেও এই দলবাজি, এই যে ক্রমাগত দলবাজি এবং এই যে গোষ্ঠীবদ্ধতা, এই জায়গা থেকে পুরস্কারকে মুক্ত করতে গেলে আমাদের কি করতে হবে? আমার মনে হয় যে লেখকরা যদি পুরস্কারের দিকে না তাকান তাহলে তাহলে ঝামেলা এবং আবর্জনা মনে করে। অনেকের ধারণা হয় যে তাদের পুরস্কার পেলে পরে যেন তিনি শ্রেষ্ঠ লেখক হয়ে গেলেন। তারা যতজনকে এ যাবৎ পুরস্কার দিয়েছেন আকাশে তোলার চেষ্টা করেছেন, আসলে পত্রিকা তো লেখক তৈরি করে না, লেখকদের প্রচারটা করে দেয়। হ্যাঁ, প্রচারটা করে দেয়। আমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আসলে ভালো নয়। বলা হলো যে আপনি 25,000 শব্দ বা 20,000 শব্দও দিতে চায় না। একটা উপন্যাস তো 50,000 শব্দের নিচে হওয়া উচিত না। এখানে তো লেখকের স্বাধীনতা, লেখক তো আর একটা গন্ডিবদ্ধ জায়গা নিয়ে লিখে তার উপন্যাসকে নষ্ট করবে না। লিটল ম্যাগাজিনের অবস্থা কি? সেগুলো তো খুব খারাপ অবস্থা। বাংলাদেশের যাকে লিটল ম্যাগাজিনদের সঙ্গে অনেক কিছু জড়িত আছে, তো প্রতিষ্ঠান বিরোধী লিটল ম্যাগাজিন, তো প্রচলিত চিন্তার বাইরে যাওয়ার মতো লিটল ম্যাগাজিন বাংলাদেশে খুব কম লেখা হয়েছে। অত লিটল ম্যাগাজিন আন্দোলনটা বাংলাদেশে দাঁড়িয়েছে এটা আমি মনে করি না। আমি দেখি যে বিভিন্ন জনের উপর ক্রোড়পত্র ছাপা হয়, অথবা দেখা যায় অমুক লেখক বা অমুক কবির উপরে বিশেষ সংখ্যা করা হয়। যদি সেই কবির একটা সাক্ষাৎকার আর সেই কবির 40টা কবিতা দিয়ে যদি একটা সংখ্যা যদি বের হয়, তাহলে মনে হয় পাঠকরা ওই কবির সঙ্গে পরিচিত বেশি ভালো জানতে পারবে। আপনার কোনো বই কি নিষিদ্ধ হচ্ছে? বই নিষিদ্ধ হয় নাই। কোনো কবির বই যদি নিষিদ্ধ হয় তাহলে কি বিখ্যাত হন? এটা হচ্ছে যে একটা নেগেটিভ প্রচারণা, যে কোনো লেখক এমনও তদবির করেছেন তার বইটা যাতে নিষিদ্ধ হয়। তসলিমা নাসরিন অনেকদিন ধরে দেশের বাইরে নির্বাসিত, বিতর্কিত লেখালেখির জন্য অন্য পৃথিবীতেও থাকেন। যে পদ, যে আদর্শের কথা তিনি বলেন লেখক হিসাবে, সেটা আপনি কতটা সমর্থন করেন? লেখক হিসেবে যা কিছু বলেন তার সব কিছুর সঙ্গে আমি কখনোই একমত নই। ভবিষ্যতে যদি আপনি 21 পুরস্কার পান এবং দেখেন যে রাষ্ট্র ব্যবস্থা আবারও কোনো মানে অপশক্তির প্রভাবে অযোগ্যদের পুরস্কার দিচ্ছে, তখনও কি আপনি তা প্রত্যাখ্যান করবেন? 21 পুরস্কারের ঘটনা আমি যতদূর জানি যে সম্ভবত ওইখানে একটা ফর্ম পূরণ করে অ্যাপ্লাই করতে হয়, তো আমি অ্যাপ্লাই করব না। আপনি অ্যাপ্লাই করলেন না কিন্তু দিল, সেটা একটা কথা। হ্যাঁ, যদি বাংলা একাডেমি আপনার এই পুরস্কার, আপনার প্রত্যাখ্যান যদি গ্রহণ না করে, তারা যদি বলে না এটা আমাদের গৃহীত হচ্ছে না, তখন আপনি কি করবেন? না, আমি ওটা দিয়ে দিয়েছি, আপনাদের কাজ আপনারা যা খুশি করেন। আমি ব্যবহার করি আজীবন সদস্য নম্বর। বাহ, কেমন দেশ চান একজন লেখক হিসাবে? দর্শকদের জন্য যদি এক লাইনে বলেন। একটা সব মানুষের জন্য সমবন্টনের একটা দেশ, এটি অনেকখানি ইউটোপিয়ান। যদি কোথাও অসাম্য থেকেও থাকে, তার প্রতিবাদ করার অধিকারটাও যেন থাকে এবং প্রতিবাদ করার মতো সাহসী মানুষ যেন তৈরি হয়। দেশ মানে শুধু রাষ্ট্র যে চালায় বা সরকার যে চালায় তা নয়, দেশ মানে জনগণ বটে। অসাধারণ। মত প্রকাশের স্বাধীনতার প্রতি আপনার এই দায়বদ্ধতা আমাকে বরাবরই মুগ্ধ করেছে। আরও ভালো উপন্যাস আপনি লিখুন, দেশ এবং দেশের বাইরে আপনার খ্যাতি আরও বিস্তৃত হোক, এই প্রত্যাশা করি। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, RTV আয়োজিত অক্ষরের গল্প ন্যায়, সত্য এবং সাহসের কথা বলে। অক্ষরের গল্প অন্যায়ের প্রতিবাদ করতে চায়, মত প্রকাশের স্বাধীনতা, চিন্তার মুক্তি আন্দোলনের সঙ্গে থাকতে চায়। একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার জন্যে লেখক, কবি, শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতিজনের ভূমিকাকে মূল্যায়ন করতে চায়, প্রাণিত করতে চায়। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।